নুরি কিছু মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর মাথা নাড়িয়ে বলে, আচ্ছা আব্বা, আমি আপনার কথা রাখার সর্বোচ্চ চেষ্টা করব। মেহেরুব মনে মনে বেশ খুশি হয়। এখন থেকে সে তার নুরি ফুলের হাতের রান্না খাবে। নুরি কাপা পায়ে এসে দাঁড়ায় মেহেরুবের চেয়ারের পাশে। কেন জানি বেশ অস্বস্তি লাগছে তার। নুরি স্পষ্ট দেখতে পায় মেহেরুব খাবার খাচ্ছে অনেক কষ্ট করে, বারবার হাতে ভাত মেখে রেখেই দিচ্ছে। বোঝাই যাচ্ছে সাহেব কোনো অকাজ করতে গিয়ে হাত কেটে ফেলেছে, হয়তো বেশি কেটেছে, তাই এত কষ্ট হচ্ছে। ইস, যদি তাকে মুখে তুলে দিতে পারতাম তবে হয়তো ভালো হতো। নুনি মেহেরুবের হাতের দিকে তাকিয়ে এসব ভাবছে, তখনই ওর চাচা সাইফুল সাহেব বলেন, নুরি, এটা কাজ কর, তুই যদি পারিস তাহলে মেহরুবের মুখে খাবার তুলে দে। যেহেতু ওর খাবারের সময় পাশে দাঁড়ানোর দায়িত্ব নিলি। আসলে আজ সকালে ফ্যাক্টরিতে একটা কাজ করতে গিয়ে বেশ খানিকটা কেটে গেছে ওর হাত। মেহেরুব থতমত খেয়ে যায় চাচার এমন কথায়। নুরিও বেশ ঘাবড়ে যায়, মনে মনে তো এটা চেয়েছিল, তাই বলে এত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাবে? নুরি মাথা নাড়িয়ে উত্তর দেয়, আচ্ছা। এ বলে রান্নাঘরের দিকে যায়। নিজে হাত ধুয়ে একটা বাটিতে মেহেরুবের হাত ধোয়ার জন্য পানি নিয়ে আসে। এদিকে ঈশা মেহেরাজকে ভালোভাবেই খাবার তুলে দিচ্ছে। মেহেরাজ তো ভেবেছিল এখানেও গালাগালি করবে, কিন্তু আল্লাহর কি এক দয়া ঢুকেছে ঈশার ভেতর, সে আজ মেহেরাজকে বেশ সম্মানই দিচ্ছে। মেহেরাজ মনে মনে ভাবে, সমস্যা কি? সবার সামনে সম্মান দিচ্ছে, ঘরে গিয়ে লাথিও যদি মেরে দেয় তাতেই আলহামদুলিল্লাহ। নুরি একটা বাটিতে পানি নিয়ে এসে মেহেরুবের পাশে চেয়ার আলগা করে বসে। তারপর মেহেরুবকে উদ্দেশ্য করে বলে, হাতটা ধুয়ে নিন, আমি খাইয়ে দিব। নুরির বেশ লজ্জা লাগছে, কারণ পরে না তার দাদাজান আর দাদিজান তাকে নিয়ে মজা করে, আর এসে তো করবেই। তার চাচিরাও বেশ মজার মানুষ, ঠিকই তাকে নিয়ে হাসাহাসি করবেন। মেহেরুব এক পলক তাকায় নুরির দিকে, তারপর বাটিতে হাত ডুবিয়ে দেয়। মেহেরুবের হাত ধোয়া শেষ হলে নুরি টেবিলের উপর বাটি রেখে নিজের হাত দিয়ে মেহেরুবের হাত আলতো করে ধরে, তারপর ধীর কণ্ঠে বলে, দাঁড়ান, পানি তুলে দিই হাতে, তাহলে আর বেশি কষ্ট হবে না। এই বলে নিজের পরনে থাকা নরম কাপড়ের তৈরি নামাজের হিজাব দিয়ে আলতো করে অতি যত্ন সহকারে মেহেরুবের হাত মুছে দিতে থাকে। বাপ চাচার সামনে এসব করতে বেশ লজ্জা লাগছে তার, কিন্তু এটা তো তার বাপ চাচারই আদেশ। হাত মুছে দিয়ে নুরি মেহেরুবের প্লেটে নিজের হাতে তুলে নেয়। মেহেরুব কিছুটা ওর দিকে ঘুরে যায়। নুরি নরম হাতে যত্ন সহকারে আপন পুরুষের মুখে খাবার তুলে দেয়। মেহেরুব চোখ বন্ধ করে নেয়। আজ কয়েক মাস পর কারো হাতে খাবার খেলো। আগে সবসময়ই মেহিনুর ওকে খাইয়ে দিত, কারণ ওর হাত পা সবসময়ই এদিক ওদিক কাটাছেঁড়া থাকতো। কিন্তু এখন তো বোন নেই, তাই কেউ মুখে তুলে দেয় না খাবার। আজ এতদিন পর কেউ মুখে তুলে দিল, তাও এত যত্নে। আর যে দিল সে তো তারই আপন বেগম। বেশ ভালো লাগছে মেহেরুবের বিষয়টি। এদিকে মেহেরাজের খাওয়া শেষ। সে উঠে এসার ওড়নায় হাত মুছতে মুছতে তার কানে ফিসফিসিয়ে বলে, ও তাড়াতাড়ি ঘরে এসো, এই মুহূর্তেই, নয়তো সবার সামনে ঘরে নিয়ে যাব। এসা সামনের দিকে তাকিয়ে দাঁত চেপে বলে, নিজে তো খেয়ে দিয়ে আরাম পেয়ে গেছিস, এখন কি আর আমি না খেয়ে থাকবো? মেহেরাজ চারপাশে তাকিয়ে বাঁকা চোখে বলে, ও সরি, তাহলে খেয়েই আসো, বেশ এনার্জির প্রয়োজন হবে। এই বলে মেহেরাজ এশার ওড়না ছেড়ে দিয়ে উপরের দিকে চলে যায়। এশার আগে দাঁত চেপে মেহেরাজের যাওয়ার পানে এক পলক তাকিয়ে তার খাবারের প্লেট নিয়ে রান্নাঘরে যায়। নুরি মেহেরুবকে খাওয়াতে খাওয়াতে এক পলক ওদের দিকে তাকায়, তারপর মুচকি হেসে ওঠে। মেহেরুব এক দৃষ্টিতে তার নুরি ফুলের সেই মনোমুগ্ধকর হাসি দেখতে পায়। মেয়েটা যেমন সুন্দর তেমন সুন্দর তার প্রতিটি আচরণ, তেমন সুন্দর তার হাসি। মানুষ সব দিক দিয়ে এত স্মুথ হয় কি করে, এটাই মেহেরুব খুঁজে পায় না। তার মতো শ্যামবর্ণের পুরুষের কপালে এত সুন্দর মেয়ে লেখা আছে, এটা ভাবতেই অদ্ভুত লাগে মেহেরুবের। নুরিকে মেহেরুব আলগুচ্ছে বলে, এভাবে হাসিস না, তোর এই হাসি আমার আত্মা অবধি উত্তাল করে দেয়। মেহেরুবের এমন কথায় নুরির মুখ সাথে সাথে শুকনো হয়ে আসে। অবাক হয়ে সে প্রশ্ন করে, আমি হাসলাম, আমার মুখ দিয়ে সেটা আপনার আত্মায় যাবে কি করে? মেহেরুব মৃদু হেসে বলে, বোকা নুরি ফুল, তুই এসব বুঝবি না। নুরি ফুল ঠিক কত বছর পর নুরির মেহেরুব ভাই তাকে এই নামে ডাকলো তা তার মনে নেই। সেই ছোটবেলায় মেহেরুব তাকে নুরি ফুল বলে ডাকতো, কিন্তু বড় হওয়ার পর কখনোই ডাকেনি, আজ প্রথম। নুরি মেহেরুবের মুখে খাবার তুলে দিতে দিতে বলে, মেহরুব ভাই, আবার ডাকছেন নু? আবেগের তাড়নায় নুরি নিজের মনের আবদার সামনাসামনি প্রকাশ পেয়ে যাচ্ছিল। তবে যখন বুঝে কি বলছে তখন মাঝপথে বন্ধ করে দেয়। মেহেরাব মুচকি হেসে বলে, ডাকবো, এখন থেকে সারা জীবন ডাকবো, নুরি ফুল বলেই ডাকবো। নুরি লজ্জায় পড়ে যায়।
কি থেকে কি হচ্ছে। বেশ অবাক হয়ে যাচ্ছে সে মেহেরুবের আচরণে। হয়তো তাহাজ্জুদের মোনাজাতে কান্না করা দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে, তাই হয়তো তার মেহেরুব ভাই তার প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। মেহেরুবকে খাইয়ে নুরি মেহেরুবের এটো খাবার অতি আবেশে মুখে তুলে নেয়, আর খাবার খায় না। যতটুকু ছিল ততটুকুই খেয়ে উঠে যায়। মেহেরুব যাওয়ার পর বাড়ির সব মহিলারাও টেবিলে বসে পড়েন। এসা ভেবেছিল হয়তো এ বাড়ির মহিলারা তাকে কটু চোখে দেখবে, কিন্তু সে ভুল, তারা নিজের বোনের মতো আপন করে নিয়েছে তাকে। নুরি উঠে গিয়ে দেখে মেহেরুব ছোটদের সাথে বসার ঘরে সোফায় বসে টিভিতে ইসলামিক একটা হাদিস শুনছে। তাদের বাড়ির পিচ্ছিরা একটা কাজ নিয়েই পড়ে, সেটা হলো কে কার থেকে বেশি হাদিস পারে, তার ব্যাখ্যা পারে, কে কোরআনের কোন আয়াত পারে। বুঝিয়ে বলতে এসব প্রতিযোগিতা তাদের মধ্যে লেগেই থাকে। নুরি একটা মলম নিয়ে মেহেরুবের সামনে যায়, তারপর মেহেরুবকে মলমটা দিয়ে বলে, মেহরুব ভাই, এটা লাগিয়ে নিন, হাতে ব্যথা কমে যাবে। মেহেরুব নুরির কথা বিরক্তি নিয়ে বলে, আরে দূর, এসব টুকটাক কাটার জন্য ওষুধ লাগাতে হয় নাকি? এমনি ঠিক হয়ে যাবে। নুরি জানে মেহেরুব আস্ত একটা অলস লোক, নিজের বেলায় খুব অলস। এত ঝড়ঝাপটা নিজের উপর দিয়ে গেলেও কোনো অভিযোগ করে না, উল্টো এসব কিছুই না বলে উড়িয়ে দেয় সব। নুরি মেহেরুবের পাশে ওষুধটা রেখে যেতে যেতে বলে, আশা করি আমার কথাটা রাখবেন। মেহেরুব এক পলক নুরির যাওয়ার পানে তাকিয়ে ওষুধটি নিজ হাতে নিয়ে লাগিয়ে দেয় হাতে। এদিকে এশা ঘরে এসে দেখে মেহেরাজ বিছানায় শুয়ে আছে। এটা দেখেই তো ওর ঠান্ডা মেজাজ গরম হয়ে যায়। এশা ক্ষিপ্ত হয়ে বিছানার দিকে এগিয়ে বলে, আমি কোথায় ঘুমাবো? মেহেরাজ নিজের হাত এলিয়ে দিয়ে এশাকে দেখিয়ে বলে, এখানে? এশা চোখ বন্ধ করে নিজের রাগকে সামলাতে চেষ্টা করে বলে, আমি এখানে ঘুমাবো না। মেহেরাজ মুচকে হেসে বলে, সমস্যা নেই, তাহলে তুমি বিছানায় ঘুমিয়ে যাও, আর আমি তোমার বুকে মাথা রেখেই ঘুমিয়ে যাব। সেদিন ডিসোটা যেভাবে ঘুমিয়েছিলাম, হবে তো বউ? এশা মেহেরাজের দিকে তাকিয়ে বলে, বাবা মেহেরাজ, বেশি উড়িস না, আজ কিন্তু আমার পায়ের জুতো আছে, তাই একটা বাড়িও মাটিতে পড়বে না। বাবা কথা শুনেই মেহেরাজের বেশ রাগ হয়। মেহেরাজ এক লাফ দিয়ে উঠে এশার দিকে তাকিয়ে বলে, এসার বাচ্চা, চুপচাপ এসে ঘুমিয়ে যা। হয়তো বিয়ের দিন রাতে যে কাজ অসম্পূর্ণ রেখেছি, আজ ঠাঁই ঠাঁই পূর্ণ করব। এশা কি এসবে ভয় পাওয়ার মেয়ে? এশা উল্টো বিছানায় দুই হাঁটু দিয়ে ভর করে বসে মেহেরাজের কলার টেনে ধরে দাঁত চেপে বলে, যে হাত দিয়ে ছবি সে হাতই কেটে রেখে দিব, ভুলে যাস না, আমি এশা তালুকদার। মেহেরাজ তো এবার মোক্ষম সুযোগ। আর দেরি না করে এশার কোমর জড়িয়ে ধরে একদম নিজের মুখের সামনে ধরে বলে, তোমায় শুধু ছুবো না, তোমার সাথে সংসার করে 4-5টে বাচ্চার বাপ হয়ে দেখাবো এসা তালুকদার। মনে রেখো, আমিও মেহেরাজ সিদ্দিক। এশা মেহেরাজের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই তাহলে নিজেকে এই পরিবারে কেউ মনে করিস না? মেহেরাজ বলে, হ্যাঁ, মনে করি। এই পরিবারই আমার সব, এটাই আমার অস্তিত্ব, এখানে বড় হয়েছি আমি। তবে সত্য তো সত্যই, আমি মেহেরাজ তালুকদার নয়, আমি মেহেরাজ সিদ্দিক। আমার বাবা ওয়াজিদ সিদ্দিক, তাই সেক্ষেত্রেও আমিও মেহেরাজ সিদ্দিক। ঈশা মেহেরাজের হাতের বাঁধন থেকে বেরিয়ে আসতে অনেক নড়াচড়া করে, কিন্তু মেহেরাজ ওকে আরো শক্ত করে আঁকড়ে ধরে রাখে। ঈশা এতে চোখ রাঙিয়ে বলে, মেহেরাজ ছাড় বলছি, নয়তো উষ্টা খাবি। কিন্তু এখন মেহেরাজ উল্টো ঈশার ওড়না ওর থেকে ছাড়িয়ে নিয়ে ওর চুল ছেড়ে দিয়ে ঈশার চুলে হাত বুলাতে বুলাতে বলে, রাতে যখন ধরেছি তখন আর সকালে ছাড়বো না। এই বলেই মেহেরাজ ঈশাকে নিয়ে বিছানায় পড়ে, আর ঈশা পিছনে থেকে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশার খোলা চুলে মুখ বুজে দেয়। ঈশা চিল্লিয়ে বলে, আমার কবরে যত বিচ্ছু তৈরি হবে দেখছি সব শুধু তৈরি তোকে গালি দিয়ে। ছাড় বলছি নমরুদ। মেহেরাজ ঈশাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, ওর ঘাড়ে দাঁত বসিয়ে দেয় আর বলে, আর একটা গালি মুখ থেকে বের করেছো তো এ দাঁত সারা শরীরে বসবে, অসভ্য মেয়ে। ঈশার শরীর অবশ হয়ে আসতে থাকে মেহেরাজের স্পর্শে। ঈশা চুপ হয়ে যায়, আর মেহেরাজ সে ঈশার ঘাড়েই মুখ বুজে ঘুমে তলিয়ে যেতে থাকে। রাত তখন প্রায় দ্বীপ্রহর ছুঁই ছুঁই। রাস্তার পাশে এক চায়ের টং দোকানের সামনে বসে আছে এহসান, হাসিবার জয়নাল। হালকা হলুদ আলোয় ঝলমলে দোকানটা আশেপাশের অন্ধকারের তুলনায় বেশ উজ্জ্বল। আশেপাশে কয়েকজন মাঝরাতের অতিথি, কেউ চা খাচ্ছে, কেউ বা ধোঁয়া ছাড়ছে আকাশের দিকে। এহসান হাতের গরম চায়ের কাপটা নিয়ে চুমুক দিতে দিতে ভাবল, চায়ের স্বাদ যতই স্পেশাল হোক না কেন, ট্যাং দোকানের এই চায়ের মতো অমি
আর কিছুই হতে পারে না। তার মনে হয় আসল স্বাদটা চায়ের মধ্যে নয়, বরং এই আড্ডার মধ্যেই লুকিয়ে আছে। আর হাসিবার জয়নাল, এরা দুজন তো চা খোর, ঘন্টার মধ্যে 2 কাপ না খেলে চলে না। বিশেষ করে জয়নাল তো এক কাঠি সরেশ। এহসান আর হাসিব যখন মাত্র প্রথম কাপ শেষ করেছে, তখন জয়নাল ইতিমধ্যে 2 কাপ সাবার করে ফেলেছে। এহসান কাপটা টেবিলে নামিয়ে জয়নালের দিকে তাকিয়ে বলল, বেশি চা খাইস না, নইলে আবার লিভার কিডনি ফাইটটা যাবে। হাসিব হো হো করে হেসে উঠল। ভাইজান, তুমি ফাটতার কথা বলতেছো? লিভার থাকলে তো ফাইটবেই। এতদিন তো এত চা খেতে খেতে এসব লিভার কিডনি সব নষ্ট হয়ে গেছে। এহসান মুচকি হেসে হাসিবের দিকে তাকালো। তাহলেও বেঁচে আছে কিভাবে? জয়নাল তখন আরেক কাপ চা নিয়ে বসছে, কাপটা হাতে নিয়ে বিরক্ত মুখে বলল, ভাইজান, ওর কথা তুমি শোনো না, ও একটা শালা ইবলিশ, সব সময় আমার পিছনে লেগে থাকে। এহসান চায়ের কাপে আরেকটা চুমুক দিল। ধোঁয়া উঠছে কাপ থেকে, সেই সাথে কথাগুলো যেন ধোঁয়ার মতো হালকা হয়ে মিলিয়ে যাচ্ছে বাতাসে। নির্বাচন শেষ হলেই তোদের 2টারে বিয়ে করিয়ে দিব। এরপর আর তোদের একজনের পিছে আরেকজন লাগার সময় পাবি না, নিজের বউ নিয়েই ব্যস্ত থাকবি। হাসিব মুস্কি হেসে চোখ ছোট করলো। আর ভাইজান, এত তাড়াতাড়ি বিয়া কইরা কি করবো? এহসান হাসতে হাসতে বলল, আর সালা, আমি তো ভাবছি আল্লাহ যদি আমার ছেলে দেয়, তোদের 2জনে 2 মেয়ে নিজের ঘরে তুলমো। তোরা তো আমার বেটাগো শ্বশুর হবি তখন, তারপর কইরানে নাতি নাতনির খেলা। জয়নাল আর হাসিব মৃদু হেসে মাথা নাড়ায়। এহসান এই কথাটা প্রায়ই বলে, যদি আল্লাহ তাকে 2টা ছেলে দেন, তাহলে হাসিবের 1 মেয়ে আর জয়নালের 1 মেয়ে নিজের ছেলের জন্য বউ করে নেবে। কথাটা বলার সময় ওর চোখে এক ধরনের স্বপ্নীল আলো খেলে যায়। একটা বড় পরিবার, সবাই একসাথে, হাসি খুশি একটা জীবন। রাতের নীরবতা ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। চায়ের ধোঁয়া মিলিয়ে যায় বাতাসে, কিন্তু আড্ডার উষ্ণতা থেকে যায় ঠিক আগের মতোই। অনেকক্ষণ 3 ভাই মিলে আড্ডা দিয়ে এবার বাড়ির পথে পা বাড়ায় এহসান। রাস্তা নিস্তব্ধ, শহরের ব্যস্ততা অনেক আগেই ঘুমিয়ে পড়েছে। আকাশে চাঁদের আলো ছড়িয়ে আছে, কিন্তু এহসানের মন অন্য কোথাও। অন্যদিকে মেহিনুর ব্যালকনিতে বসে অপেক্ষা করতে করতে ক্লান্ত হয়ে গেছে। রাত 10:30 থেকে বসে আছে, এখন বাজে 12টা। এহসানের আসার কোনো খবর নেই, তাই অজু করে এসে কোরআন তেলাওয়াত শুরু করেছে। পবিত্র আয়াতের প্রতিটি শব্দ তার হৃদয়ে প্রশান্তি ছড়িয়ে দেয়, কিন্তু অপেক্ষার এক ধরনের উদ্বেগ যেন তাকে ছাড়তে চায় না। হঠাৎ বাইরে গাড়ির শব্দ কানে এলো। কোরআনের খাতা বন্ধ করে উঠে দাঁড়ায় মেহিনুর। গেটের দিকে তাকিয়ে দেখে এহসান। তার হৃদয় স্পন্দন একটু বেড়ে যায়। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে, সদর দরজা খুলে দেয়। দরজায় কড়া নাড়ার আগেই দরজা খুলে যায়, আর এহসান বুঝে যায় এটা তার আপন বেগমী। একটু মুচকি হেসে তাকায় মেহিনুরের দিকে। মেহিনুরও শীতল দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন অভিমান লুকোনো সেই চোখের তারায়। তার পরনে কালো নামাজের লম্বা হিজাব হাঁটু নিচ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এহসানের চোখ আটকে যায় এই নারীর কবুতরের বাচ্চার মতো নিষ্পাপ, অথচ কি রহস্যময় এক সৌন্দর্য। মেহিনুর চোখ নামিয়ে নিচু কণ্ঠে বলে, আসসালামু আলাইকুম। এহসান হাসি মুখে জবাব দেয়, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তারপর কিছু না বলে বাইরেই দাঁড়িয়ে থাকে, বুকে 2 হাত ভাঁজ করে। ক্লান্ত শরীর, চোখে তৃষ্ণার্ত দৃষ্টি। সারাদিন এই মুখটা দেখেনি, এখন মনে হচ্ছে চিরকাল শুধু এই মুখখানার দিকেই তাকিয়ে থাকতে। মেহিনুর বিরক্ত চোখে তাকায়। ভেতরে আসবেন নাকি বাকিরা তো বাহিরেই থাকবেন? এহসান হালকা হেসে গায়ে দিয়ে ভেতরে প্রবেশ করে। মেহিনুর দরজা বন্ধ করতেই হঠাৎ এহসান তাকে শক্ত করে জড়িয়ে ধরে। মেহিনুর কিছুটা বিস্মিত হয়, কিন্তু আজ প্রথমবার নিজ ইচ্ছায় আলতো করে হাত রাখে এহসানের পিঠে। এহসান মেহিনুরকে আরো শক্ত করে চেপে ধরে, গভীর গলায় ফিসফিস করে, তোমার এই নরম শরীরটা যতক্ষণ আমার বুকে লেপ্টে থাকে, ততক্ষণই আমার দেহে প্রাণ থাকে। তারপর আস্তে করে মেহিনুরকে আলগা করে, তার মুখে হাত রাখে। মেহিনুর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনার এসব করতে ক্লান্ত লাগে না? এহসান মৃদু হেসে বলে, তোমার ন্যায় তাকালে আমার সব ক্লান্তি প্রশান্তিতে পরিণত হয়। এরপর আর কিছু না বলে মেহিনুরের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। মেহিনুরের ভেতরটা দুরু দুরু করছে। এটা তাদের ঘর নয়, যদি কেউ দেখে ফেলে, কিন্তু বাধা দেওয়ার কথা মনে আসলেও দেয় না। শুধু চোখ বন্ধ করে অনুভব করে এহসানের উষ্ণতা। কিছুক্ষণ পরে এহসান ধীরে ধীরে তাকে ছেড়ে দেয়। মেহিনুরের লজ্জায় মুখ আরও লাল হয়ে যায়। এহসান প্রশান্ত দৃষ্টিতে তাকিয়ে থাকে। আপনি হাত মুখ ধুয়ে আসুন, আমি খাবার দিচ্ছি। এহসান হাসি মুখে মাথা নাড়ে। মেহিনুরের কপালে আলতো করে ঠোঁট ছুঁয়ে ঘরের দিকে চলে যায়। মেহিনুর রান্নাঘরের দিকে এগিয়ে যায় মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে। রাতের ছাদে
দুটি নীরব প্রতিচ্ছবি। রাত গভীর, আকাশে অসংখ্য তারা জ্বলজ্বল করছে। এহসান আর মেহিনুর ছাদে দাঁড়িয়ে আছে। মেহিনুর এক দৃষ্টিতে চাঁদের দিকে তাকিয়ে আছে, আর এহসান তাকিয়ে আছে মেহিনুরের দিকে। তার কাছে ভয়ঙ্কর সুন্দর বলতে একটাই জিনিস, তার নারী। তার জন্য আকাশের সৌন্দর্যের কোনো মূল্য নেই। সে তার নারীকেই এর চেয়ে বেশি সুন্দরী ঘেরা মনে করে। কিছুক্ষণ চুপ থাকার পর মেহিনুর ধীর কণ্ঠে বলে, কিছু প্রশ্নের উত্তর দেবেন? এহসান গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কেমন প্রশ্ন? মেহিনুর দীর্ঘশ্বাস ফেলে। আপনাকে আপন করার কথা ভাবলেই কিছু প্রশ্ন আমার সামনে এসে দাঁড়ায়। এহসান একটু অন্যমনস্ক হয়ে যায়। কি সেগুলো? মেহিনুর আকাশ থেকে দৃষ্টি সরিয়ে এহসানের পানে তাকায়। আমার বাপ চাচাকে আপনি এত ঘৃণা করেন কেন? আমি জানি তারা ভুল করেছে, কিন্তু আসল সত্যটা কি? এহসান চোখ নামিয়ে নেয়, গভীর শ্বাস নেয়। থাক, প্রয়োজন নেই এসব জানার, শুনলে ঠিক থাকতে পারবে না। মেহিনুর মলিন হাসে। সত্য কখনো চাপা থাকে না, আমি যেইভাবেই হোক জানবই। তাই আপনার মুখ থেকেই শুনতে চাই, বলুন না দয়া করে। এহসান তিক্ত হেসে বলে, সত্যি শুনতে চাও? হ্যাঁ, শুনবো। এহসান আরেকবার তিক্তভাবে হাসে, তারপর গভীর কণ্ঠে বলা শুরু করে। সালটা 2007-এর শেষের দিক। মেয়েরাজ আর তুমি তখন তালুকদার বাড়ির অংশ। আমি তখন হয়তো 10 কিংবা 11 বছরের একটা বাচ্চা। তুমি তো জানো আমরা ভাই বোন আব্বার দ্বিতীয় পক্ষের সন্তান। আব্বার প্রথম স্ত্রী অ্যানিমা বেগম মানে আমার বড় খালা কম বয়সে ক্যান্সারে মারা যান, রেখে যান 3 সন্তান। বড় ভাই মারুফ, ছোট ভাই নীরব আর সবার বড় বোন আলিফা। বড় আম্মা মারা যাওয়ার পর আব্বা তার প্রথম স্ত্রীর ছোট বোনকে বিয়ে করেন, মানে আমার আম্মাকে। আর মেজ বোনকে তোমার দাদাই বিয়ে করেন আব্বার বিয়ের 1 বছর পর। এহসান দীর্ঘশ্বাস ফেলে মেহিনুরের দিকে তাকায়। মেহিনুর তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যেন আরো কিছু জানার অপেক্ষায়। এহসান আবারও চাপা শ্বাস ফেলে বলতে শুরু করে। অতঃপর 2007 সালের শেষের দিকে শুরু হয় এক ভয়ঙ্কর অধ্যায়, মৃত্যুর তাণ্ডব। পাশের গ্রামের জসিম জমিদার তখন বেশ ক্ষমতাবান ছিল। তার 2 ভাই সহ পুরো এলাকার নিয়ন্ত্রণ করত। তাদের সঙ্গে আমাদের জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদ চলছিল। জায়গাটা আমাদের, অথচ তারা নিজেদের দাবি করত। আব্বার চাচা বছরের পর বছর লড়ে গেছেন, কিন্তু কেউ এক আঙ্গুলও ছাড় দেয়নি। কিন্তু হঠাৎই আপনজনের মধ্যেই ফাটল ধরে। চাচা আলাদা হয়ে যেতে চান। আব্বা চেষ্টার ত্রুটি রাখেননি, কিন্তু শেষমেশ ভাগ দিতে হয়। জমির অর্ধেক দিয়ে দেন চাচাকে। তবে তালুকদারদের যে 7-8টি বড় মঞ্জিল ছিল তা তিনি রেখে দেন। এরপর থেকেই পরিস্থিতি আরও ঘোলা হতে থাকে। চাচা ক্ষিপ্ত হয়ে যান, চেয়েছিলেন শুধু জমি নয়, গুপ্ত সম্পত্তিগুলো, কিন্তু আব্বা রাজি হননি। প্রতিশোধ স্পৃহায় চাচা সেই জমিটি জসিমদের দিয়ে দেন, যা নিয়ে তারা এতদিন লড়ছিল। এবার তারা আমাদের পুরোপুরি ধ্বংস করতে উঠে পড়ে লাগে। আব্বা চেয়ারম্যান পদে দাঁড়ান, জসিমও। তখন হুমকির পর হুমকি আসতে থাকে। আব্বাকে, বড় ভাইদের সবাইকে জানে মারার ভয় দেখানো হয়, যাতে পদ ছেড়ে দেওয়া হয়। কিন্তু আব্বা অটল ছিলেন, ভাইজানরাও। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে, ঈদের দিন পর আম্মা, আমার বড় ভাই এনাম, ইমরান, এশা সবাই নানা বাড়িতে যান। বাড়িতে রই আমি, বড় আপা, আব্বা, বড় ভাইজান, ছোট ভাইজান, বড় ভাবি আর 10 বছরের ভাতিজি আলিসা ও ভাতিজা আরিফ। ছোট ভাইজান তখনও বিয়ে করেননি। ঈদের 4 দিন পরেই ভোটের দিন। ঈদের 3 দিনের দিন, রোজ শনিবার। সেদিন ছিল এক অভিশপ্ত দিন আমাদের পরিবারের, যেদিন সব শেষ হয়ে গিয়েছিল। ঈদের সময় হওয়ায় আমাদের যত লোকজন ছিল তাদের ছুটি দেওয়া হয়। আব্বা বোকামি করে সবাইকে ছুটি দিয়ে দেন, শুধু হাসিবার জয়নালদের আব্বা ছাড়া। ওরা তো আমাদের গ্রামে ছিল, তাই আর তাদের যেতে হয় না। আর বাকি যে পালোয়ানরা ছিল সবাই তখন বাড়িতে। সেদিন সকাল থেকে আমাদের বাড়ির আশেপাশে কেউ না কেউ ঘোরাঘুরি করতে থাকে। এই জিনিস আমি লক্ষ্য করলেও সেই সময় ছিলাম ছোট মানুষ, অত বেশি পাত্তা দেইনি। আমার স্পষ্ট মনে আছে সেদিন রাতের কথা। আমি যখন মসজিদ থেকে আসছিলাম তখনই দেখতে পেয়েছি সকালে যে লোক 2-1 করে ঘোরাঘুরি করছিল, এখন তারা সবাই একসাথে ঘোরাঘুরি করছে। আমি বোকা, এসব অত মাথায় ঢুকাই না। বাড়ি এসে ভেবেছিলাম আব্বা নয়তো ভাইজানকে বলবো, কিন্তু তা আর হয়ে ওঠেনি। বড় আপা তার হাতে সন্দেশ বানিয়েছেন, সেটাই তৃপ্তি সহিত খেতে বসে যাই, সাথে ভুলেই যাই এই কথা বলতে। রাতের খাবার খেতে বসলাম, আমরা সবাই একসাথে খেলামও। খেয়ে উঠে উঠোনে বের হই আমি, আব্বার ছোট ভাইজান। ঠিক তখনই দেখতে পাই আমাদের গেটের বাইরে অনেক লোক, অনেক। আব্বা বেশ অবাক হয়ে যান আর বলে, এসব কি হচ্ছে এখানে? আব্বার সামনে এগোতেই আমাদের গেট ভেঙে একটা ট্রাক প্রবেশ করে। আমি ভয়ে ছিটকে দূরে সরে যাই। ট্রাক থেকে নেমে আসে জসিম আর তার 2 ভাই, সাথে তাদের পালোয়ানরা।
জসিম এসেই আব্বার সামনে দাঁড়িয়ে বলে, কথা শুনলে না তো, এখন বহুত প্রস্তাবে। ছোট ভাইজান বাঘের মতো জসিমের দিকে তেড়ে এসে বলে, তোর সাহস কী করে হয়? ভাইজান এতটুকুই বলতে পারে, তার বুক বরাবর 7-8টা গুলি একসাথে করে দেওয়া হয়। আমি সেদিন শুধু তাকিয়েছিলাম, শুধু তাকিয়ে। এই কিছু মুহূর্ত আগেও আমার ভাইজান আমার সাথে মজা করছিল, আর এই আমার ভাইজান গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি আর আব্বা তখন থমকে দাঁড়িয়ে আছি, কিছু বলতে যাব তখনই ওরা আমাদের হাত পা বেঁধে জমিনে হাঁটু গেড়ে বসিয়ে দেয়। ঘরে গিয়ে টেনে বের করে আনে। আমার বড় ভাইজান, তার ছোট ছেলে, আমার বড় আপা, আমার ভাবি, আমার ভাতিজিকে একে একে টেনে হিচড়ে বের করে আনে। জানিস, সেদিন আমার খুব কষ্ট হয়েছিল, দম বন্ধ হয়ে আসছিল। কেন জানিস? আমার বোনকে ভাবিকে হারাম পুরুষ দেখে নিয়েছিল। তারা আমার চোখের সামনে আমার বড় ভাইজানটাকে কুপিয়ে ফেলে, একেবারে মেরে ফেলে। কিন্তু কেন জানি আমার কান্না আসছিল না। আমি পাথর হয়ে গিয়েছিলাম, আমি শুধু দেখছিলাম। শুধু ওরা আমার ভাইজানের শরীরটা টুকরো টুকরো করে তাতে থেকে রক্ত বের করে, আমায় আর আব্বাকে গোসল করায়। জানিস, তোর বাপ চাচা কিন্তু গেটের বাইরে ছিল, তারা সেখানেই ছিল। তারা কিভাবে পারলো এমনটা করতে? এক একজন এক একবার উকি মেরে দেখে যায়, এসে একটু পরপর, কিন্তু কিছু করে না। অথচ এরাই ছিল আমাদের আপন। আমার ভাতিজা কলিজা অবধি ছিঁড়ে আনে ওরা। এতেও আমার কষ্ট নয়, হয়ে গেছে তো হয়ে গেছে, কিন্তু কিন্তু এই বলে এহসান থেমে যায়, বুক ফেটে কলিজা বেরিয়ে আসতে চায়। মেহনুর নিজের মধ্যে নেই, একটা ঘোরের মধ্যে চলে গেছে। অঝরে কাঁদছে সে এই নির্মম পরিস্থিতির কথা শুনে। কতই না অসহায় ছিল সেদিন তার ছোট্ট পাপিষ্ঠ পুরুষটা। এহসান এবার কেঁদে উঠে মেহনুরের দিকে তাকিয়ে বলে, কিন্তু ওরা ওরা আমার ফুলের মতো দুই বোন, আমার বড় আপা আমার ভাবিকে, আমার ছোট্ট ভাতিজিকে টেনে সামনে নিয়ে আসে, তাদের কাপড় টেনে খুলে ফেলে। তারা চিৎকার করে, আকুতি করে, কিন্তু কিছু সম্ভব হয় না। আমার আব্বা চিৎকার করে বলেন, আল্লাহর দোয়াই লাগে, প্রয়োজন সব নিয়ে নাও, আমার মেয়ে নাতিকে ছেড়ে দাও। আমি হাউমাউ করে কেঁদে উঠি, কিন্তু হয় না, কিছু হয় না, কিচ্ছু না। আমি চোখ বন্ধ করে নেই। সামনেই আমার বোনদের ইজ্জত হানির সেই চিৎকার আর দৃশ্য। আমার ভাতিজিটা অবধি ছাড় পায় না। তার বয়স তো মাত্র 8 ছিল। তার কি দোষ ছিল? তাকে একজন পালোয়ান ধর্ষণ করে মেরে ফেলে। আমার ভাবি আর বড় আপাকে ততক্ষণ ধর্ষণ করা হয় যতক্ষণ তারা মারা না যায়। কিন্তু একটা ব্যাপার ভালো হয়, আমার ভাবি আর আপা বেশি সময় বাঁচে না, তারা তাড়াতাড়ি মারা যায়। জানিস মেহনুর, আজও না আমার কানে আমার বোনদের সেই আত্মচিৎকার ভেসে ওঠে। তোর বাপ চাচা চাইলেই বাঁচাতে পারতো, চাইলেই পারতো, কিন্তু তা করেনি। তারা আমায় মারেনি। কেন মারেনি জানিস? একসাথে আমার ভাইজানদের এসে আবারও মারবে বলে তারা চলে যায়। এই গ্রামের মানুষ সব জানতো, অথচ কেউ কিছু বলেনি। ভয়ে, শুধু ভয়ে। তাই আমি বড় হওয়ার পর থেকে তাদের ভয় রাখি, ক্ষমতার দাপটে ভয় রাখি, কারণ তাদের এই ভয় আমাদের শেষ করে দিয়েছে। তবে হাসিবের আব্বা ঠিকই আসেন, তবে ওরা তাকেও মেরে ফেলে, জয়নালের আব্বাকেও, সাথে সব শেষ হয়ে যায়। এহসান মেহনুরের দিকে তাকিয়ে বলে, জানিস, আপন মানুষের মরার খাটিয়া তোলা খুব কষ্টদায়ক হয় রে, খুব। আর আমরা 3 ভাই আর আমার আব্বা একসাথে 5-5টা খাটিয়া কাঁধে তুলেছিলাম, 5-5টা, তাও একদিনে। এহসান আর কিছু বলতে পারে না। মেহনুর অঝরে কাঁদছে, ঠোঁট চেপে কান্না থামানোর চেষ্টা করছে, পারছে না, ভেতরটা ফেটে যাচ্ছে। নিজের বাপ চাচার এমন মির্জাফরের কথা শুনে তারা চাইলেই পারত সব ঠিক করতে, কিন্তু কিছু করেনি। রাতের নীরবতায় শুধু নিঃশব্দ কান্নার শব্দ ভেসে আসছে। মেহনুর মাথা নিচু করেই কাঁদছে, চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ে তার হাতের উপরে। ওর দেহ অবশ হয়ে আসছে, হৃদয়ের গহীন থেকে একরাশ বেদনা যেন নিঃশব্দে ঝরে পড়ছে। এহসান মেহনুরের দিকে তাকিয়ে হেসে বলে, দেখো, তুমি শুনেই কাঁদছো, অথচ আমি এসবের স্বয়ং সাক্ষী। আচ্ছা, এরপরও কি তুমি আমায় ঘৃণা করবে? নিজের বাপ চাচার পক্ষ নেবে? কোনটা? মেহনুর চোখ মুছে এহসানের দিকে তাকায় গভীর দৃষ্টিতে, তারপর ধীর স্থির কণ্ঠে বলে, ঘৃণা আমি আপনাকে এখন করি না, সেটা আগেই বলে দিয়েছি। আর পক্ষ নেওয়ার কথা যদি বলেন, তাহলে কোনো পশুও তাদের পক্ষে কথা বলবে না। তবে আমি আপনার মতো তাদের ঘৃণা করতে পারবো না। যতই কষ্ট হোক, তারাই তো আমার আপনজন। এহসানের মুখ থেকে হাসিটা মিলিয়ে যায়, মলিন কণ্ঠে প্রশ্ন করে, আর আমি কে তোমার? মেহনুর একটু দ্বিধা না করে বলে, আপনি আমার পাপিষ্ঠ পুরুষ,
আমার প্রাণপ্রিয় পুরুষ। এহসান থমকে যায়। এমন উত্তর সে কল্পনাও করেনি। কিছুক্ষণ চুপ থেকে বলে, আবেগের তাড়নায় বলছো না তো? মেহিনুর এবার আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। আপনি আমার আবেগ নন, আপনি আমার বাস্তব, আপনি আমার সব। এই কয়দিনে আমি তা ঠিকই উপলব্ধি করেছি। এহসান এবার আরো গভীরভাবে তাকায় মেহিনুরের চোখে। ভালোবাসো আমায়? মেহিনুর এক মুহূর্ত এহসানের চোখের দিকে তাকিয়ে থাকে, তারপর নরম কণ্ঠে বলে, হয়তো না, আবার হয়তো হ্যাঁ। আমি এটা জানি না, তবে আমি জানি আমি শুধু আপনার সঙ্গেই থাকতে চাই। এহসান বুঝে যায় তার আপন নারী তাকেই চাইল। কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলে, একটা কথা রাখবি? মেহিনুর নিজের চোখ মুছতে মুছতে বলে, বলুন, রাখবো। এহসান দীর্ঘশ্বাস ফেলে। আমায় একবার জড়িয়ে ধরবি? মেহিনুর কিছু না বলে চুপচাপ 2 কদম এগিয়ে আসে। এহসানের চোখের পানে একবার তাকায়, তারপর আর এক মুহূর্ত দেরি না করে শক্ত করে এহসানকে জড়িয়ে ধরে। এহসানের বুকের গভীরে মুখ লুকিয়ে ফেলে, যেন সারা জীবনের জন্য লুকিয়ে থাকতে চায় ওখানে। তারপর ধীরে ধীরে ফিসফিস করে বলে, এই পাপিষ্ঠ বুকটাই আমার জন্যে সর্বোত্তম ঠাঁই। এই বুকেই আমি সারা জীবন থাকতে চাই। এহসান মেহিনুরের মাথায় আলতো করে হাত বুলিয়ে দেয়, গভীর ভালোবাসায় বলে, চিন্তা করো না, পাপিষ্ঠ বুক সহ এই পাপিষ্ঠ আমিও তোমার। মেহিনুর আরো শক্ত করে এহসানকে আঁকড়ে ধরে। ও ভেবেছিল আজ জিজ্ঞেস করবে কেন এহসান তাকে এত ভালোবাসে, কিন্তু সেই প্রশ্ন আর করা হলো না। এহসান এবার মেহিনুরের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, আমার বোকা ফুল, তোমায় আমি ভীষণ ভালোবাসি, ভীষণ। তুমি আমার ভোরের কুয়াশায় ফোটা এক স্নিগ্ধ ফুল, যার ছোঁয়ায় আমি ব্যাকুল হয়ে উঠি। এই বলে সে মেহিনুরকে আলতো করে কোলে তুলে নেয়। উদ্দেশ্য ঘরে ফেরা। ঘরে এসে মেহিনুরকে বিছানায় শুয়ে দেয় এহসান। তারপর বাতি নিভিয়ে নিজেও ধীরে ধীরে শুয়ে পড়ে। মেহিনুরের বুকের কাছে মুখ লুকিয়ে নেয়। মেহিনুর আলতো হাতে এহসানের মাথায় বিলি কাটতে থাকে, যেন আশ্বাস দিচ্ছে, তুমি একা নও, আমি আছি তোমার পাশে। এহসান প্রশান্তি নেশায় চোখ বুঝে নেয়। এই প্রথম দীর্ঘদিন পর সে নিজেকে একটু নিরাপদ মনে হয়, একটু ভালো লাগে, যেন সব অন্ধকারের পরও আলো আছে, এক নিঃশ্বাস ভালোবাসার আলো। ফজরের পর নুরি ছাদে চা নিয়ে এসেছে মেহেরুবের জন্য। মেহেরুব ছাদে রাখা সোফায় বসে অজিফা হাতে নিয়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে ব্যস্ত। নুরি আর চোখে একবার মেহেরুবের দিকে তাকিয়ে মেহেরুবের সামনে এগিয়ে গিয়ে চায়ের কাপটা টেবিলে রাখে। মেহেরুবেরও সে সময় তেলাওয়াত শেষ। অজিফা খানায় ভাঁজ দিয়ে মেহেরুব চোখ তুলে তাকায় নুরির পানে। একখানা সাদা হিজাব পরনে নুরির। এই হিজাব 3 বছর আগে সে দাদাজানের সাথে উমরা করতে গিয়েছিল, তখনই এনেছিল। এনে একটা মেহিনুরকে আর আরেকটা নুরিকে দিয়েছিল। নুরিকে নামাজের হিজাব পরা অবস্থায় বাচ্চা বাচ্চা লাগে। সুন্দরময় মুখখানা গোল হয়ে প্রদর্শন হয়, এত মায়া লাগে দেখতে। মেহেরুব নুরির দিকে তাকিয়ে বলে, আর চোখে যে তাকাচ্ছিস, চোখ তো বাঁকা হয়ে যাবে। নুরি মেহেরুবের এমন কথায় অবাক হয়ে বলে, মেহেরুব ভাই, চোখ আবার বাঁকা হয় কেমন করে? আপনি এত আজব কথা কিভাবে বলেন? মেহেরুব মুচকি হেসে নুরিকে প্রশ্ন করে, অজু আছে? নুরি উত্তর দেয়, আছে। মেহেরুব ওজিফা খানাটা নুরির দিকে এগিয়ে দিয়ে বলে, তুই সূরা আর রহমান তেলাওয়াত কর, আমি চা খেতে খেতে শুনি। নুরি এখন কি করবে? ওজিফা এগিয়ে দিয়েছে তাই আর কিছু না বলে ওজিফা হাতে নিয়ে সোফায় বসে যায় আর মেহেরুবের দিকে তাকিয়ে বলে, অজিফা রেখে এমনি করে? মেহেরুব চায়ের কাপ হাতে নিতে নিতে বলে, যেভাবে ইচ্ছে কর, আমার শুনতে ইচ্ছে করছে। নুরি গলা পরিষ্কার করে হালকা কাশি দিয়ে অতঃপর তাউজ তাজমিয়া পড়ে শুরু করে প্রিয় পুরুষের জন্য প্রাণপ্রিয় সূরা। এশা হাতে চায়ের কাপ নিয়ে ঘরে ঢোকে, কিন্তু ভেতরে কেউ নেই, ঘর নিস্তব্ধ। সে একটু চমকে ওঠে, তবে পরক্ষণেই বুঝতে পারে মেহেরাজ বোধ হয় বাথরুমে। পানি পড়ার শব্দ কানে আসে। কিছু মুহূর্ত দাঁড়িয়ে থাকে, তারপর দরজার খটখট আওয়াজ হয়। মেহেরাজ বেরিয়ে আসে ভেজা শরীরে, কোমরে শুধু একটি সাদা টাওয়াল জড়ানো। এশা দৃষ্টি আটকে যায় মেহেরাজের ফর্সা সুঠাম শরীরে, নিখুঁত মসৃণ বুক, জলের ফোঁটায় চিকচিক করছে। সে দ্রুত চোখ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে রাগী গলায় বলে, কি রে বেহায়া,
লজ্জা করে না এভাবে একজন মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে? মেহেরাজ মুচকি হেসে এক পা এগিয়ে আসে। লজ্জা পাবো কেন তোমার সামনে? তোমার সাথে সেখানে 5-6টা বাচ্চা নিয়ে সংসার করার স্বপ্ন দেখি। ঈশা অস্বস্তিতে কেঁপে ওঠে। বাজে কথা বলবি না। মেহেরাজ হাসে। ঈশার হাত থেকে চায়ের কাপ নিয়ে আলতোভাবে টেবিলে রাখে। তারপর যখন ঈশা চলে যেতে চায় তখনই তার পথ রোধ করে বুকের সঙ্গে চেপে ধরে। ঈশার শ্বাসরুদ্ধ হয়ে আসে। মেহেরাজের ভেজা শরীরের গন্ধ, উষ্ণতা সব মিলিয়ে তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ঈশা নিজেকে ছাড়ানোর জন্য মরিয়া হয়ে মেহেরাজের বুকের পেশিতে দাঁত বসিয়ে দেয়। আহ! মেহেরাজ এবার একটু ঝাঁকুনি খায়, ঈশাকে ছেড়ে দেয়। এই পাগলি! সে বিরক্ত হয়ে এক হাতে ঈশার গাল চেপে ধরে অন্য হাতে তার দাঁতে আলতো ছোঁয়া দিয়ে বলে, এসার বাচ্চা, আজ যদি কামড়াস তো দাঁত খুলে নেব। ঈশা মেহেরাজের হাত সরিয়ে দিয়ে রেগে যায়। আমি কি ইচ্ছে করে কামড়াই? তুমি লিঞ্জরাজের মতো জোরে ধরছিস কেন? মেহেরাজ ধমক দেয়। বউ তুমি আমার, আর বউকে তো জড়িয়ে ধরতেই হয়, সাথে আরো অনেক কিছু করতে হয়। ঈশা বিস্ফোরিত চোখে চেয়ে থাকে, তারপর দাঁত চেপে বলে, তোর যদি এত কিছু করার শখ থাকে তাহলে বিয়ে কর আরেকটা কর, গিয়ে তার সাথে যা ইচ্ছে কর, যা। মেহেরাজ মুচকি হেসে বলে, সেটা তো করব, যা ইচ্ছে তা তো তোমার সাথেই করবো গো বউ, অন্য কারোর সাথে নয়। ঈশার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। কুত্তা, তোর জবান এত খারাপ কেন? মেহেরাজ এবার থতমত খেয়ে যায়। সে সারাদিন গালাগালি করে, আর এখন ঈশাই তার জবান খারাপ বলছে। সে ঈশার গাল টিপে ধরে বলে, এসার বাচ্চা, এত গালাগালি করিস না, এখন ঠোঁট ফাটিয়ে দিব। ঈশা মেহেরাজের হাত সরিয়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, ঈশার বাচ্চা কি? সম্মান দিয়ে কথা বল। মেহেরাজ হেসে চোখ কুচকে বলে, ওরে আমার সম্মানবতী রে, তা শুনো, কি কারণে আপনাকে আমি সম্মান করব ম্যাডাম? ঈশা দাঁতে দাঁত চেপে বলে, আমি তোর বউ, আর বউকে সম্মান দিতে হয়। মেহেরাজ ঠোঁট কামড়ে হাসে। তাই নাকি? তাহলে স্বামীকে সম্মান দিতে হয়, এটা কি জানো না? ঈশা চুপ হয়ে যায়। তার নিজের মুখেই স্বীকার করে ফেলেছে যে সে মেহেরাজের বউ। এই মুহূর্তে মেহেরাজ আরও এক ধাপ এগিয়ে আসে। তার চোখে বিদ্রুপাত্মক হাসি, মুখ ক্রমশ নেমে আসছে ঈশার দিকে। ঠোঁট ছুঁতে ঈশা চোখ বড় করে দেখে, তারপর কোনো কিছু না ভেবেই দুই হাতে মেহেরাজের কোমরে জড়ানো টাওয়াল চেপে ধরে বলে, আর একবার যদি নিজের মুখ এগোনোর চেষ্টা করিস তো এই টাওয়াল আর কোমর থাকবে না, বলে দিলাম। মেহেরাজ থমকে যায়, তারপর একবার নিজের কোমরের দিকে তাকায়, এরপর ঠোঁট কেটে হেসে বলে, খুলে ফেললে ফেলো, লজ্জা তো তুই পাবি, আমি না। এই কথা বলেই সে ঠোঁট বসিয়ে দেয় ঈশার ঠোঁটে, গভীরভাবে আঁকড়ে ধরে। ঈশা হালকা চিৎকার করে মেহেরাজের পেটে খামচে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। এবার সে সুযোগ বুঝে মেহেরাজের ঠোঁট কামড়ে ধরে ছাড়ানোর জন্য, কিন্তু তাও সম্ভব হয় না। আজ মেহেরাজ ওকে ধরেছে ধরার মতো, ছাড়ার নাম নেই। কেটে গেছে 10টি দিন। নির্বাচন আর মাত্র 10 দিন পরই নির্বাচন। এহসান দিনের পর দিন দৌড়ঝাঁপ করেই চলেছে। খাওয়া দাওয়া ভুলে গেছে, ঘুম নেই চোখে, শুধু রাজনীতি আর ক্ষমতার লড়াই। প্রতিদিনের মিছিল, প্রতিদিনের সংঘর্ষ। তার প্রতিপক্ষ তাকে শেষ করে দেওয়ার জন্য যে কতবার পরিকল্পনা এঁটেছে তার কোনো ইয়ত্তা নেই। কিন্তু এহসানও কম যায় না। তার লোকজন যেন ছায়ার মতো বাসে থাকে। বিপদ আসার আগেই প্রতিপক্ষকে মাটিতে নামিয়ে দিতে একটুও দ্বিধা করে না। বিরোধী দল রাকিব, যার 3 ভাই এহসানের হাতে খুন হয়েছে, সে কি এত সহজে হাল ছাড়বে? তার প্রতিশোধের আগুনে পুরো শহর পুড়তে বসেছে। ভোটে জেতা তার লক্ষ্য নয়, তার লক্ষ্য একটাই, এহসানকে শেষ করা। কিন্তু প্রতিবারই ব্যর্থ হচ্ছে, তবু সে লড়ে যাচ্ছে। এক মুহূর্তের জন্য পিছু হটছে না। অন্যদিকে এরিক, সবার আড়ালে থাকা এক রহস্যময় চরিত্র। তার বাবা চাচা দেশের বাইরে নির্বাসিত, আর সে পণ করেছে তাদের ফিরিয়ে আনবে। কিন্তু তার জন্য এহসানকে মরতেই হবে, কারণ এহসান বেঁচে থাকলে তার পরিবার এদেশে আর কখনো পা রাখতে পারবে না। এরিক নিখুঁত পরিকল্পনার অধিকারী, কোনো কাছাকাছি করে না। সে একজন বিজ্ঞানী,
যার পুরো মনোযোগ এখন এক বিশেষ ধরনের বোমা বানানোর দিকে। সিলেটের উপর শহরের এক নির্জন বাড়িতে সে একাই থেকেছে, এখন রিসার্চ করে চলেছে। তার তৈরি করা অস্ত্র একবার ব্যবহার করতে পারলে এহসানকে শেষ করা কোনো ব্যাপারই হবে না। নির্বাচন যত এগিয়ে আসছে ততই শহরের বাতাসে অস্থিরতা বাড়ছে। প্রতিটি গলিতে আতঙ্ক, প্রতিটি মোড়ে ষড়যন্ত্র। এই লড়াই শুধুই ক্ষমতার নয়, এটা টিকে থাকার লড়াই। আর টিকে থাকতে হলে কেউ না কেউ মরবেই। মেহিনুর এহসানের অপেক্ষায় বসে প্রহর গুনছে। সে জানে এহসান এখন খুব ব্যস্ত, তাই অনেকদিন হয়তো রাতে বাড়ি নাও ফিরতে পারে। এহসান তাকে খাড়া নিষেধ করে দিয়েছে, আমার জন্য অপেক্ষা করবি না, নিজের ঘুম নষ্ট করিস না। কিন্তু মেহিনুর কি এসব শোনার মানুষ? তার মনে একটি জেদ, এহসান ছাড়া সে ঘুমোবে না। তাই প্রতিদিন রাত ৩টা-৪টা পর্যন্ত বারান্দায় বসে থাকে, আদৌ ঘুমে ঢলে পড়ে। গাড়ির শব্দ পেলেই প্রাণ হাতে নিয়ে ছুটে গিয়ে সদর দরজা খুলে দেয়। এটাই তার কাজ। কিন্তু আজ আর তেমন হলো না। এহসান গাড়ি ছাড়াই বাড়িতে প্রবেশ করেছে, তাই মেহিনুরের ঘুমও আর ভাঙেনি। রাত এখন 2টোর কাছাকাছি। আজ একটু তাড়াতাড়ি ফিরেছে এহসান। নির্বাচন নিয়ে সভা, মিছিল, ফ্যাক্টরি, কোম্পানি সামলাতে সামলাতেই দিন কেটে যাচ্ছে তার। তবে হাসিব আর জয়নালের কারণে কিছুটা সুবিধা হয়েছে। তারা আপন ভাইয়ের মতো সব কিছু সামলে নেয়। এহসানের কাজের বোঝা কমানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করে। এহসান সদর দরজার সামনে এসে দেখে আজকেও দরজা খুলছে না। সে বুঝতে পারে মেহিনুর গাড়ির শব্দ শুনতে পায়নি, তাই ঘুম থেকে উঠেনি। নয়তো এমন কখনোই হয়নি যে সে জেগে থাকবে আর এহসান দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবে। এহসান আপন মনে হাসল। পকেট থেকে মানিব্যাগ বের করে চাবি দিয়ে দরজা খুলল। এহসান ভেতরে ঢুকেই দ্রুত নিজের ঘরে চলে এলো। কেন তাড়াহুড়ো করবে না? আপন নারীকে যে দেখতে হবে। ঘরে ঢুকেই দেখে বিছানা ফাঁকা। তবে আজ বুক ধক করে ওঠে না। সে জানে তার কবুতরের বাচ্চা কোথায় আছে। আলতো পায়ে গিয়েছে বারান্দার দিকে। দরজা পেরিয়ে দেখলো তার স্নিগ্ধ ফুলটা সোফায় মাথা এলিয়ে একদিকে কাত হয়ে ঘুমিয়ে আছে। পর্দার ফাঁক দিয়ে চাঁদের আলো তার মুখে পড়েছে। মুখখানা মায়াময় হয়ে উঠেছে, যেন চাঁদের আলো নিজের রশ্মি দিয়ে তার আরেকটি অংশকে ছুঁয়ে রেখেছে। চাঁদের আলোয় মেহিনুরের ঠোঁটের নিচে মাঝখানে থাকা ছোট্ট তিলটি স্পষ্ট দেখা যাচ্ছে। এহসান এক চিলতে হাসি ঝুলিয়ে অবলোক দৃষ্টিতে তাকিয়ে থাকে। খুব ক্লান্ত লাগছিল তার, কিন্তু এখন প্রশান্তি, এক গভীর প্রশান্তি। আলতো পায়ে এগিয়ে এসে হাঁটু গেড়ে বসে মেহিনুরের মুখের দিকে তাকিয়ে থাকে। হাত বাড়িয়ে তার গালে আলতো ছোঁয়া দেয়। ফিসফিসিয়ে বলে, তুমি এ কেমন নেশা? তোমায় দেখার তৃষ্ণা কেন আমার শেষ হয় না? প্রহর গুনে থাকি, তবু মন চায় বারবার তোমার পানে তাকাই। এহসানের উপস্থিতি অনুভব করে মেহিনুর। ঘুমের ঘোরেই শরীরে শিহরণ জাগে। মনে হয় আশেপাশে কেউ আছে। আতঙ্কে চোখ খুলে ফেলে। প্রথমে মনে হয় কোনো জিন ভূত নয় তো, কিন্তু চোখ খুলেই দেখে এহসান পাশে বসে আছে। সে এক লাফে উঠে দাঁড়ায়। আপনি এখানে কি করছেন? এহসান বাঁকা চোখে তাকিয়ে হেসে বলে, আমি থাকবো না তো কে থাকবে? মেহিনুর বুকে হাত দিয়ে শ্বাস নিল। না মানে আমি তো গাড়ির শব্দ শুনিনি। এহসান হাসল। গাড়ি নিয়ে আসিনি তো। মেহিনুরের মন খারাপ হয়ে গেল। সে তো প্রতিদিন দরজা খুলে দেয়, আজ পারল না। ছোট্ট করে বলল, ও। এহসান বুঝতে পারে তার মন খারাপের কারণ। মেহিনুর ব্যালকনি ছেড়ে চলে যেতে নিল। এহসান হেসে বলে, চলে যাচ্ছ যে? জড়িয়ে ধরবে না আজ? মেহিনুরের পা থেমে গেল। এই কদিন এটা তার অভ্যাস হয়ে গেছে। এহসান এলেই তার বুকে ঝাঁপিয়ে পড়ে। আপন পুরুষের ঘামের গন্ধ মাখা বুকে লেপ্টে থাকাটা তার ভালোই লাগে। সে ধীরে ধীরে ফিরে এলো। এহসানের চোখে চোখ রাখলো। কিছু মুহূর্ত তাকিয়ে থেকে আর থাকতে পারল না। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। মেহিনুরের এই হাসি এহসানের কাছে ভয়ঙ্কর সুন্দর। এই হাসির মূল্য পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও বেশি। মেহিনুর হেসে জড়িয়ে ধরল এহসানকে। এহসানও আপন বুকে তাকে শক্ত করে আগলে নিল। মাথায় হাত বুলিয়ে বলল, বিশ্বাস করো আমার প্রাণ প্রিয় নারী, যখন তোমার এই হাসি দেখি তখন মুহূর্তেই গুলিয়ে যাই তোমাতে আমি। মেহিনুর বুকে মুখ গুজেই বলল, হয়েছে আমার কবি পুরুষ, এখন ছাড়ুন, খাবার নিয়ে আসি। এহসান মাথায় হাত বুলিয়ে বলল, না
আজ বাইরে এক সবাই খেয়ে এসেছি। মেহিনুর বলল। ও তাহলে গোসল করুন। এহসান মুচকি হেসে বলল। আজ রাতে তোকেও ফরজ গোসল করাবো আমার বাচ্চার মা। মেহিনুর হেসে বলল। আগে যান, নিজে গিয়ে গোসল করুন, পরে আমায় করাবেন। এহসান একখানা লুঙ্গি নিয়ে বাথরুমে প্রবেশ করে। অতবার গোসল সেরে বেরিয়ে আসে। এহসান বেরিয়ে আসতে মেহিনুর বাথরুমে প্রবেশ করে উজু করে আসে। মেহিনুর বাইরে আসতে এহসান তাকে বলে। এই কদিন তুই যদি অসুস্থ না থাকতিস তাহলে এতদিন আমি বাচ্চার বাপ হওয়ার সুখবরটা পেয়েই যেতাম রে কবুতরের বাচ্চা। মেহিনুর বেশ ছুটে যায় এ কথায়। এহসানের দিকে তাকিয়ে শান্ত গলায় বলে। শুধু সুখবর পেতেন না, বাচ্চা দুনিয়াতে এসে যে আপনাকে আব্বাও ডেকে দিত, অসভ্য লোক, সব সময় শুধু অসভ্য কথা। এ বলিয়ে মেহিনুর অন্যদিকে চলে যেতে নিলে এহসান মেহিনুরকে পিছন থেকে আটকে ধরে আর ওর গালে মুখ বুঝে বলে। জান, তাহলে আমায় আব্বা ডাক, সোনার স্বপ্নটা পূরণ করে দাও। এই বলে এহসান মেহিনুরের কোমরে ধীর হাতে জড়িয়ে ধরে। মেহিনুর খিলখিলিয়ে হেসে ওঠে শ্বশুরের কারণে। এহসান আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। জান, কিছু তো বলো। মেহিনুর কোনো উত্তর দেয় না। কে বা উত্তর দেবে? সে নিজেও তো চায় এহসানের সঙ্গে একটা সুন্দর সংসার সাজাতে, একজন মোত্তাকি স্ত্রী হয়ে দেখাতে। এহসান মেহিনুরের গালের কাছে মুখ নিয়ে আসে। মেহিনুর লজ্জায় মুখ সরিয়ে নেয়। এহসান হেসে বলে। ওরে আমার লজ্জাবতী লতা পাতা রে, এত লজ্জা তুমি কোথা থেকে পাও? মেহিনুর এটা শুনে লজ্জায় বলে। ইস, দেখি সরুন তো, সবসময় আপনি আমায় লজ্জায় মেরে ফেলেন। এহসান এবার মেহিনুরকে নিজের দিকে ঘুরিয়ে তার গালে আলতো হাত রেখে বলে। আজ সব লজ্জা চলে যাবে। মেহিনুর কিছু বলে না। সে শুধু এটা ভাবছে, এই মুহূর্তে তার লজ্জায় মাটির নিচে ঢুকে যাওয়ার অবস্থা। আর এর পরের মুহূর্তগুলোতে তার কি হবে? লজ্জায় কি বেঁচে থাকবে, নাকি লজ্জা পেয়ে পেয়েই মরে যাবে? এহসান মেহিনুরকে আবার প্রশ্ন করে। মিসওয়াক দিয়ে ওযু করেছো তো? মেহিনুর মাথা নাড়ায়। হ্যাঁ, আপনি? এহসান মৃদু হেসে মেহিনুরকে কোলে তুলে নেয়। হ্যাঁ, করেছি। এই বলে একটু এগিয়ে যায় বিছানার দিকে। মেহিনুর এহসানের বুকেই লেপ্টে আছে। এহসান মেহিনুরের দিকে তাকিয়ে বলে। তাহলে তোমার লজ্জাকে ফি আমানিল্লাহ বলে দাও। এই বলে আলতো করে শুয়ে দেয় মেহিনুরকে। অতঃপর বাতি নিভিয়ে দেয়। মেহিনুর এতক্ষণ শুধু এহসানের দিকেই তাকিয়ে আছে। ভেতরটা কেমন খচখচ করছে। আজ সে পারবে নিজের স্বামীর হাতে নিজের ইজ্জত তুলে দিতে, সেই সম্মান যা সে এতদিন নিজের নফসের সঙ্গে যুদ্ধ করে আগলে রেখেছে শুধু তার আপন হালাল পুরুষের জন্য। আজ তার জন্য রাখা সম্মান তার হাতেই তুলে দেবে মেহিনুর, সারা জীবনের জন্য। এহসান এগিয়ে এসে আলতো হাতে মেহিনুরের ওড়নাখানা সরিয়ে দেয়। তারপর মেহিনুরের দিকে ঝুঁকে ওর কানে কানে বলে। পড়ো। মেহিনুর লজ্জা মাখা গলায় বলে। হে আল্লাহ, আমাদেরকে শয়তান থেকে রক্ষা করুন এবং যে সন্তান আপনি আমাদের দান করবেন তাকে শয়তান থেকে দূরে রাখুন। অতঃপর এহসান মেহিনুরের ঠোঁটে আপন ঠোঁট ছুঁয়ে দেয়। এতদিন এই অধর শুধু এই মুখশ্রীতে স্থান পেয়েছিল, কিন্তু আজ এই আপন অধর কানা আপন নারীর সমগ্র শরীরে জায়গা করে নিল। সারা ঘর জুড়ে ছড়িয়ে পড়ল এহসানের বেয়াদব নারীর সেই ভয়ঙ্কর সুন্দর লজ্জা মাখা খিলখিল হাসি, সঙ্গে এহসানের মন ভুলানো মুচকি হাসি। দুজনে পানি জমায় এক সুখে ঘেরা দুনিয়ায়। অনেক মুহূর্ত পর এহসান মেহিনুরের কানের কাছে মুখ নিয়ে এসে বলে। জান, যত নড়াচড়ার কান্নাকাটি করবে ততই তোমার কষ্ট হবে, আমার না। মেহিনুর এহসানের কাঁধে খামছে ধরে বলে। অনেক হয়েছে, এবার ছাড়ুন আমায়। মেহিনুর আর কিছু বলার আগে এহসান ওর মুখে এসে পড়া চুলগুলো কানের পাশে গুজে দিতে দিতে বলে। ধরেছি তো, সেহেতু কোনো ছাড়াছাড়ি নেই। মেহিনুর জেদ করে বলে। না ছাড়লে আমি কিন্তু চিৎকার করব। এহসান মুচকি হেসে বলে। সেটা তো করছো এতক্ষণ ধরে। মেহিনুর চুপ হয়ে যায়। এই পুরুষের সঙ্গে কথা বলাটাই অযথা। এহসান মেহিনুরের গলায় ও বুকে ছড়িয়ে ছিটিয়ে থাকা চুলগুলো সরিয়ে আবারও ওর গলায় মুখ বুজে দেয়। এহসানের দাড়ি যতবার ওর ত্বকে স্পর্শ করেছে ততবারই মেহিনুর খিলখিলিয়ে হেসে উঠেছে। এবারও তাই হলো। এহসান মেহিনুরের হাসি শুনে মুখ তুলে ওর দিকে তাকিয়ে বলে। এ কেমন নমুনা গো বউ, এই কাঁদো আবার এই হাসো। মেহিনুর লজ্জায় ঠোঁট কামড়ে হেসে ফেলে। এহসান শব্দ করে হেসে আপন নারীতা আবারও ডুব দেয়। রাত 4টা বাজতে চলল। মেহিনুর বিছানায় শুয়ে আছে, তবে এহসানের বুকে নয়, বিছানায়, কারণ এহসান গোসল করতে গেছে। কিন্তু মেহিনুর গোসল করতে যায়নি, কারণ গোসল করে
কারণ গোসল করার জন্য ওঠার যে শক্তি প্রয়োজন তার শরীরে তা আপাতত নেই। মনে হচ্ছে সব হাড় গুড়িয়ে কেউ ভেঙে দিয়েছে। যদিও এহসান কোনো কষ্ট দেয়নি, তাও তার বেশ কষ্ট হচ্ছে। ব্যথায় সারা শরীরও গুড়িয়ে যাচ্ছে মনে হচ্ছে। মেহিনুর উঠতে পারছে না। শুয়ে শুয়ে কিছু সময় আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। শুয়ে শুয়ে কিছু সময় আগের ঘটে যাওয়া ঘটনাগুলোর কথা ভাবছে আর মুচকি মুচকি হাসছে। এহসান গোসল করে বেরিয়ে আসে বাথরুম থেকে। চুলের পানি মুছতে মুছতে এগিয়ে আসে মেহিনুরের কাছে। এহসানকে দেখে মেহিনুরের বেশ লজ্জা লাগছে। মরে যেতে ইচ্ছে করছে লজ্জায়। এহসানকে দেখে সাথে সাথে মুখ ঝাঁপ দিয়ে দেয় মেহিনুর। মেহিনুরকে এমন করতে দেখে এহসান এগিয়ে এসে হেসে ওর পাশে এসে বিছানায় বসতে বসতে বলে, ওগো লজ্জাবতী লতাপাতা, আর লজ্জা পেও না। কয়েকদিনের মধ্যে তুমি আমার বাচ্চার মা হয়ে যাবে, তাই এত লজ্জা পেলে চলবে তোমার শুনি? মেহিনুর আগের মতো থেকে বলে, নির্লজ্জ পুরুষ, আর লজ্জা দিবেন না, এমনিতেই আমি মরে যাচ্ছি লজ্জায়। এহসান একটু এগিয়ে গিয়ে হাত দিয়ে আলতো টান দিয়ে মেহিনুরের মুখ থেকে কাঁথা সরিয়ে বলে, চলো তোমার লজ্জা আবারও ভাঙানোর চেষ্টা করি। মেহিনুর চোখ বড় বড় করে তাকায় এহসানের দিকে, তারপর বলে, আমি আর আপনার কাছে জীবনেও যাব না। এহসান অবাক হয়ে বলে, কেন গো বউ, আমার দেওয়ার ডোজ কি তোমার পছন্দ হয়নি? মেহিনুর এবার একটু রেগে গিয়ে বলে, কি করেছেন আপনি আমার সাথে? মনে হচ্ছে কেউ শরীরের সব হাড় ভেঙে দিয়েছে। এহসান ঠোঁট কামড়ে হেসে বলে, কি করেছি চলো আবার করে দেখাই। এহসানের এমন কথায় মেহিনুর অন্যদিকে চোখ নিয়ে বলে, অসভ্য পুরুষ। ফিরে চোখ ঘুরিয়ে এহসানের পানে তাকায়। গায়ে গেঞ্জি নেই, একখানা লুঙ্গি পড়েছে। এলোমেলো চুল থেকে কোনো পানির ফোঁটা পড়ছে। মেহিনুর আজ মন ভরা দূষিত তাকিয়ে থাকে এহসানের পানে। আজ তার লজ্জা না লাগছে তাকাতে এহসানের পানে, আর না দ্বিধা। সে ঠাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে এহসানের পানে। এহসান মেহিনুরের এই দৃষ্টি লক্ষ্য করে শীতল গলায় বলে, কি দেখো? মেহিনুর নিষ্পলক চোখে বলে, আপনাকে। এহসান মেহিনুরের দিকে এগিয়ে আসে আর তার দিকে ঝুঁকে বলে, এবার দেখো, মন ভরে দেখো, মনে রেখো এই আমি শুধু তোমার। মেহিনুর আলতো হাত তুলে এহসানের গালে নিজের দুই হাত রাখে আর বলে, আমি কল্পনাও করিনি কোনোদিন আপনার মতো ভয়ঙ্কর সুন্দর পুরুষ আমার তকদিরে আল্লাহ লিখে রাখবে। এই বলে মেহিনুর হালকা মাথা তুলে বালিশ থেকে এহসানের কপালে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। এহসান আবেশে চোখ বুঝে নেয়। তার জীবনের শ্রেষ্ঠ পাওয়া এটা যে তার নারী তাকে ভালোবেসে আলিঙ্গন করছে। মেহিনুর আবারও বালিশে মাথা রেখে মুখ ভারী করে বলে, আমি তো উঠতেই পারছি না, ভেবেছিলাম তাহাজ্জুদ পড়ব। এহসান মেহিনুরের কথায় ওর থেকে চোখ সরিয়ে ঘড়ির দিকে তাকিয়ে বলে, ফজরের আজান 5:30 শুরু হয়, আর এখন 4:20, তাই পড়তে পারবো। চলো তোমায় নিয়ে যাই। এই বলে এহসান মেহিনুরের উপরের কাঁথা সরিয়ে নিলে মেহিনুর আতকে উঠে তা আঁকড়ে ধরে বলে, এ কি করছেন? আমার শরীরে একটা কাপড়ও নেই, ছাড়ুন আমি উঠে যাব। এহসান মেহিনুরের এমন কথা শুনে হাসতে হাসতে বলে, এত কিছুর পরও এত লজ্জা কোথায় থেকে পাও তুমি? মেহিনুর হালকা রাগী গলায় বলে, আমার যেখান থেকেই পাই সেটা আপনার জানার প্রয়োজন নেই। এই কাঁথা সহ যদি পারেন আমায় বাথরুমে নিয়ে দিতে দেন, নয়তো চুপচাপ বসে থাকুন। এহসান আর কিছু বলে না, মুচকি হেসে উঠে দাঁড়ায়। তারপর কাঁথা সহই মেহিনুরকে নিয়ে বাথরুমের বাথটবে শুয়ে দেয় আর বলে, আমি কাপড় দিচ্ছি। এই বলে কক্ষে চলে আসে এবং একটা খয়েরি রঙের থ্রি-পিস বাথরুমে রেখে আসে। এহসান চলে যাওয়ার পর মেহিনুর নিজের লজ্জা নিজে গিলে অনেক কষ্টে গোসল সেরে নেয়। তার বেশ কষ্ট হচ্ছিল, সারা শরীরে ব্যথা করছে। এখনো এই ব্যথা তীব্র থেকে তীব্র হচ্ছে। মেহিনুর গোসল করে অজু করে ধীর পায়ে বেরিয়ে আসে বাথরুম থেকে। এসে দেখতে পায় এহসান বিছানার বালিশ গুছিয়ে রাখছে। এহসান বিছানার চাদর সহ সব পাল্টে দিয়েছে। মেহিনুর হালকা এসে ওঠে যে তার পুরুষ তার সব দিক দিয়েই খেয়াল রাখে। মেহিনুরকে বেরিয়ে আসতে দেখে এহসান মেহিনুরের পানে তাকায়। সে সব সময়ের মতো তার দুনিয়া থমকে যায়। আপন নারীর সামনে দাঁড়িয়ে আছে, ভেজা চুল থেকে টুপটুপ করে পানি গড়াচ্ছে, মুখশ্রীতে পানি লেগে আছে, মনে হচ্ছে মুক্ত ঝরছে। এহসান মেহিনুরের দিকে এগিয়ে যায়। মেহিনুরের সামনে এসে হালকা মাথা ঝুঁকিয়ে বলে, জান বেশি কষ্ট হচ্ছে? মেহিনুর মাথা নাড়ে। হ্যাঁ, খুব বেশি।
এহসান মেহিনুরের গাল আলতো করে ছুঁয়ে বলে, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, চলো নামাজ পড়ি। মেহিনুর এহসানের পানে তাকায়। এবার সে স্পষ্টভাবে দেখতে পায় যে খাবলিয়ে সে এহসানের শরীর কিভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ফর্সা শরীরে লাল খামচির দাগে স্পষ্ট। মেহিনুর এহসানের কাঁধের একটা খামচির দাগে হাত বুলিয়ে বলে, ইস, কি করেছি আমি আপনার শরীরে? এহসান মেহিনুরের মুখের দিকে তাকিয়ে হেসে বলে, তুমি যদি নিজ হাতে আমায় মেরেও ফেলো তাও আমি খুশি খুশি সেই মরণ মেনে নিব, কোনো অভিযোগ করব না। মেহিনুরের কলিজা খচ করে। এ কথাই সে মনে মনে বলে। মাবুদ, এমন পরিস্থিতি যেন আমার স্বপ্নেও না আসে। এহসানকে বলে, যান অজু করে আসুন, নামাজ পড়বেন না? এহসান মুচকি হেসে বাথরুমের দিকে পা বাড়ায়, উদ্দেশ্য উজু করা। মেহিনুর ধীর পায়ে এগিয়ে গিয়ে কক্ষে থাকা ওয়ার্ড্রপ থেকে দুখানা জায়নামাজ হাতে তুলে নেয় এবং নিজে নামাজের হিজাব পরে নেয়। জায়নামাজ বিছিয়ে দেয় এহসানের জায়গা আগে আর নিজের জায়গা এহসানের পিছনে। সে চাই এহসান হোক ইমাম, সে পূর্ণ হয়ে তার সাথেই তাহাজ্জুদ শুরু করুক, আর শুরু হোক এক নতুন জীবন। এহসান উজু করে বেরিয়ে আসে, অতঃপর টুপি মাথায় পরে আলতো হেসে এসে জায়নামাজে দাঁড়ায় এবং নিজের আপন নারীর সাথে তাহাজ্জুদ শুরু করে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। কিন্তু 8 রাকাত পরে মোনাজাত করে। মেহিনুরের শরীরে আর কুলায় না, সে জায়নামাজেই শুয়ে পড়ে। শরীরে অবশ হয়ে গেছে, তার মনে হচ্ছে জ্বর আসবে। এহসান মেহিনুরকে শুয়ে যেতে দেখে মেহিনুরের মাথার কাছে এসে বসে নিজের কোলে মেহিনুরের মাথা তুলে ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, ঔষধ দেব কি? মেহিনুরও চোখ বন্ধ করে উত্তর দেয়, না, চা খেয়ে খাবো। এহসান মেহিনুরের গালে হাত বুলিয়ে দিতে দিতে বলে, তেলাওয়াত শোনাবো কি? মেহিনুর চোখ বুঝে আলতো হেসে বলে, হ্যাঁ। এহসান অনুমতি পেয়ে নিজের গলার যত সুর আল্লাহ তাকে দান করেছেন তা টেনে তাওজ পড়ে নেয় এবং সূরা ইয়াসিন তেলাওয়াত করতে শুরু করে। কেটে গেছে আরও 3টি দিন। এখন নির্বাচনের আর মাত্র 7 দিন বাকি। চারদিকে ব্যস্ততার হাওয়া। এহসানের প্রতিটা দিন কাটছে দৌড়ঝাঁপ আর মিটিং মিছিলের মধ্য দিয়ে। এক মুহূর্ত যেন বিশ্রামের সুযোগ নেই তার। কিন্তু ব্যস্ততার মাঝেও এহসানের মনের এক কোণে সবসময় কেউ একজন থাকে, মেহিনুর। সেদিন হঠাৎ করেই মেহিনুরের জ্বর উঠেছিল খুব, একেবারে অবস্থা খারাপ। এহসানের বুক কেঁপে উঠেছিল তখন। বাইরের সব কাজ দৌড়ঝাঁপ সামলেও নিজের নারীকে সামলাতে এতটুকু খামতি রাখেনি সে। নিজের হাতে ওষুধ খাইয়ে দিয়েছে, পা ছুঁয়ে দেখেছে জ্বর কমলো কিনা। রাতের পর রাত পাশে বসে থেকেছে। আল্লাহর রহমতে এখন মেহিনুর অনেকটাই সুস্থ। শরীরটা ক্লান্ত হলেও মুখে সেই চিরসেনা শান্তি হাসি ফিরে এসেছে। শান্ত হাসি ফিরে এসেছে। এহসান নিজের ব্যস্ততার ভিড়ে থেকেও ঠিক সময় ঘরে ফেরে। মেহিনুরের পাশে বসে। মেহিনুরও বোঝে তার এহসান যেন আরো ক্লান্ত, আরো ব্যস্ত। তাই নিজেই এবার বেশি যত্ন নেয় এহসানের। একটু বেশি যত্নে জোর করে বিশ্রাম নিতে বলে। ব্যস্ত শহর সিলেট। জিন্দাবাজার পয়েন্টে আজ মানুষের ঢল নেমেছে। চারপাশে ভিড়, সবার কাঁধে কাঁধ লেগে যাচ্ছে। কারো না কারো সাথে ধাক্কা খাচ্ছে সবাই। এই বিশৃঙ্খল ভিড়ের মাঝে ধীর পায়ে হাঁটছে এক যত্নশীল পুরুষ, তার নারীকে বুকের মাঝে আগলে। নুরি অনুভব করছে চারপাশে ভিড়, খেয়াল করছে কিভাবে মানুষ একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে, ছুটে যাচ্ছে ব্যস্ততার স্রোতে। কিন্তু তার শরীরে কেবল একজনেরই স্পর্শ লেগে আছে, তার আপন পুরুষ, তার মেহেরুব ভাই। মেহেরুব শক্ত করে নিজের বাহু দিয়ে আগলে রেখেছে নুরিকে, যেন কেউ তার শরীর ছুঁতে না পারে। প্রতি মুহূর্তে সে সতর্ক, 1 সেকেন্ডের জন্য হাত ছেড়ে দিচ্ছে না, যেন এই ব্যস্ত শহরের কোলাহলের মধ্যেও নুরি থাকে কেবল তারই আশ্রয়ে। নুরির কিছু কেনাকাটার প্রয়োজন, তাই মেহেরুব ওকে নিয়ে এসেছে। কিন্তু সে ভিড়ের কথা ভুলেই গেছে। তার একমাত্র লক্ষ্য নুরির নিরাপত্তা, তার স্বস্তি, আর এই শহরের ব্যস্ততার মাঝেও তাকে নিজের কাছে রাখা। মেহেরুব একটু ঝুঁকে ফিসফিস করে বলে, আমি আছি, চিন্তা করিস না। নুরি মৃদু হেসে মাথা ঝাঁকায়। সে জানে যত ভিড়ই হোক, যত ব্যস্ততাই থাকুক, তার আপন পুরুষের বাহুতে সে সবসময় নিরাপদ। আজ সকালেই নুরি তার আব্বার কাছে এসে বলেছিল,
আব্বা, আমার কিছু কাপড় কেনার দরকার। আপনার সময় হলে আমাকে এনে দিবেন? আমি লিস্ট দিয়ে দিচ্ছি। নুরির কথা শুনে তৌফিক তালুকদার কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু তার আগেই পাশে বসে থাকা মাঝহারুল সাহেব মেহেরুবকে ডাক দিলেন। নিজের বাবার ডাকে দেরি হতে পারে, কিন্তু মেহেরুবের আসতে দেরি হয় না। সামনে এসে দাঁড়াতেই গম্ভীর কণ্ঠে আদেশ দিলেন মাঝহারুল সাহেব। মেহেরুব, এখন থেকে নুরির সব দায়িত্ব তোমার। আমরা আমাদের মেয়ে তোমার হাতে তুলে দিয়েছিলাম আগলে রাখার জন্য, কিন্তু তুমি তার মর্যাদা দাওনি, তাই বলে তার দায়িত্ব ও নেবে না। মেহেরুব এক পলক নুরির দিকে তাকায়, তারপর বলে, কি হয়েছে আব্বা, একটু খুলে বলুন। নুরি কিছু না বলেই দ্রুত সরে যায়, তবে দরজার আড়ালে দাঁড়িয়ে সব শোনে। মাঝহারুল সাহেব কঠোর স্বরে বলেন, তোমার স্ত্রী তার বাবার কাছে এসে নিজের প্রয়োজনীয় জিনিস চাইছে, অথচ তুমি তার স্বামী হয়েও কিছু করছো না। এটা কি তোমার দায়িত্ববোধ? তৌফিক তালুকদার বিষয়টি সামলানোর চেষ্টা করেন। ভাইজান বাদ দিন না, হয়তো সময় লাগবে। কিন্তু এবার আরও কঠোর হয়ে ওঠেন মাঝহারুল সাহেব। তুই চুপ থাক, তোর জন্যই আমার ছেলে এত সাহস পেয়েছে। যখন বলেছি নুরিকে স্ত্রী হিসেবে মানি না, তখনই বলেছিলাম ওকে ওর খালাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দিই, অত্যন্ত ভালোই থাকবে। কিন্তু তুই বললি সব ঠিক হয়ে যাবে, কই ঠিক হলো? আর কিছুদিন দেখি, তারপর আমি নিজ হাতেই আমার মেয়েকে অন্য কোথাও বিয়ে দেব। এই কথা শুনে মেহেরুবের ভিতরটা কেঁপে ওঠে। নুরির অন্য কোথাও বিয়ে হয়ে যাবে। মুহূর্তেই ঠোঁট মুখ শুকিয়ে আসে, গলা দিয়ে কোনো শব্দ বের হয় না। অন্য বিয়ে কেন? মানুষের তো বিয়ে একবারই হয়। মাঝহারুল সাহেব এবার কঠোর গলায় বলেন, তাহলে কি করব? তুমি আমার মেয়েকে স্ত্রী হিসেবে মানবে না, আর সে সারা জীবন তোমার আশায় বসে থাকবে? মেহেরুব অস্ফুট স্বরে বলে, আমি নিজের দায়িত্ব পালন করব। বলে সেখান থেকে চলে যায়, যেন আর কিছু শুনতে না হয়। তৌফিক তালুকদার এবার বলেন, এত রাগ না করলেও পারতেন। কি করব, 2 বছর হলো বিয়ে হয়েছে, অথচ 2 দিনও সংসার করনি। এবার শুক্রবার আমি নিজের হাতে আমার মেয়ে বিয়ে দেব, এবার ঠিকই মেনে নিবে। কিভাবে বুঝলেন মেনে নিবে? দেখলি না, যখন বললাম নুরির অন্য বিয়ে দেব, তখন কেমন মুখ শুকিয়ে গেল। নুরিকে স্ত্রী মানবে না, আবার অন্য কারো হতে দিবে না। এটা তো হয় না। হয় নিজের বেগম নিজে রাখতে হয়, নয়তো আমরা ভালো দেখে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দেব। নুরির আতঙ্ক এসব শুনে নুরির ভেতরটা ধরফরিয়ে ওঠে। বুকের ভেতরে এক অসহ্য যন্ত্রণা নিয়ে ভাবে, তার মেহেরুব ভাই তাকে বউ হিসেবে কখনোই মানবে না। যদি সত্যি অন্য কারো অধীনে চলে যেতে হয়, না, সে তো মরে গেলেও এটা মেনে নিতে পারবে না। সারাদিন কেটে যায় এক গভীর আতঙ্ক আর হতাশার মাঝে। যদি মেহেরুব স্বীকার না করে, তবে সে তো শেষ, বাঁচতে পারবে না অন্য কারো হয়ে। নুরি ভেবেছিল মেহেরুব তাকে কাপড় কিনে দেবে না, হয়তো আবারও আব্বাকে বলতে হবে, কিন্তু সে ভুল প্রমাণিত হলো। বিকেল 3টার দিকে মেহেরুবের ঘরে গিয়ে নুরি ওর কাপড়গুলো গুছিয়ে রাখছিল। তখনই মেহেরুব হন্তদন্ত হয়ে ঘরে প্রবেশ করে, কিন্তু ভেতরে ঢুকেই চুপ হয়ে দাঁড়িয়ে যায়। সে দেখে তার নুরি ফুল যত্নে কাপড় গুছিয়ে রাখছে, একদম আপন করে। মেহেরুব এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদিনও স্ত্রী হিসেবে মেনে নেয়নি, অথচ এই মেয়েটি দিনের পর দিন তার জন্যই সব কিছু করেছে। আজ সারাদিন সে শুধু এই মেয়েটির কথাই ভেবেছে, যে নাকি তার থাকবে না, কিন্তু সে তো এটা কখনোই হতে দেবে না। এই মেয়েকে সে সারা জীবন চায়, বাঁচতে হলে এই নারীকে চাই। নুরিয়া আপন মনে ওয়ার্ডরবে কাপড় রাখছিল আর বিড়বিড় করছিল, এই মেহেরুব ভাই কোনো কাজেরই না। নিজে না পারলে আমায় তো বলতে পারতো। কাপড় ধোয়ার কি অবস্থা, 7 দিনেও সুখ হয় না। সব কিছুতেই হেয়ালি, সব কিছুতে অবহেলা। একটা মানুষ এতটা অগোছালো হয় কিভাবে? মেহেরুব নীরবে হাসে। তার নুরি ফুল এখনও তাকে নিয়েই আছে, তার জন্যই ভাবে। ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুই আছিস তো এই অগোছালো আমায় গোছানোর জন্য? নুরি চমকে উঠে চোখ তুলে দেখে তার শ্যামপুরুষ দাঁড়িয়ে আছে সামনে। নুরি মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরুবের পানে। মেহেরুবের পরনে সবসময়ই পাঞ্জাবি থাকে, তবে যখন কোম্পানিতে যায় তখন শার্ট প্যান্ট পরে। নুরি মেহেরুবের দিকে তাকিয়ে মন ভরে দেখে, যেন চোখের সামনে দাঁড়িয়ে থাকা তার শ্যামপুরুষ, তার আপনজন, তার একমাত্র আশ্রয়। এই মুহূর্তে দাঁড়িয়েও তার মন চাচ্ছে আরও একবার আপন পুরুষটিকে ভালো করে দেখে নিতে। সাদা শার্ট, কালো প্যান্ট, কোমরে ইন করা চুলগুলো একটু এলোমেলো, ক্লান্ত মুখ, তবু কি ভয়ঙ্কর সুন্দর। পুরুষ মানুষ এত সুন্দর হয় নাকি? নুরি চোখ
কিছুতেই সরতে চায় না তার শ্যাম পুরুষের দিক থেকে। এত ভয়ঙ্কর সুন্দর পুরুষ হয় না কি? নুরি অবাক হয়ে তাকিয়ে থাকে, যেন চোখ ফেরাতে পারছে না। মেহেরুব বাঁকা চোখে তাকিয়ে বলে, কিরে, আমার মতো কালো মানুষের দিকে এভাবে মায়া ভরা দৃষ্টিতে তাকিয়ে আছিস কেন? নুরি মুচকি হেসে বলে,